ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার তোমাদের আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের তারবিহীন মাধ্যমের একটা মাল্টিমিডিয়া ক্লাস করব। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আমরা ক্লাসে শুরু করি। আমার পরিচয় তুলে ধরা হলো। তাহলে ছবিগুলো খেয়াল করো, ছবিগুলো লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা। কেবল কানেকশন দেখো, একটা তারের সাথে আরেকজনের তার দিয়ে কথা বলছে। আমরা ছোটোবেলায় কিন্তু এরকম বলতাম। এটা হলো কী হচ্ছে, তারের মাধ্যমে একজনের সাথে আরেকজনের যোগাযোগ চলছে। আর নিচের এই ছবিতে কী দেখা যাচ্ছে, এখানে কিন্তু দেখতে একজন আরেকজন কানে কানে কথা বলছে, এখানে কিন্তু তার লাগছে না। তাহলে এটা কিন্তু তারবিহীন। এখানে আরেকটা দেখো, এক কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার কানেকশন হচ্ছে, কিন্তু এখানেও কিন্তু তার লাগতেছে না, এখানেও যোগাযোগ তারবিহীন যোগাযোগ। তাহলে এটা হলো কেবল কানেকশন আর এটা হলো কেবল বিহীন কানেকশন। তাহলে আজকের পাঠের বিষয় হলো যে তারবিহীন মাধ্যম। আমরা ভিডিওতে দেখছিলাম যে তার মাধ্যমটা কি, আজকে দেখবো আমরা তার বিহীন মাধ্যম। দেখো ছবিতে কিভাবে গুগল থেকে ডাটা ট্রান্সমিশন হয় সেই বিষয়টা দেখাচ্ছে ছবিতে। তাহলে আজকের পাঠে শিক্ষার্থীরা জানবে রেডিও ওয়েভ কী তা বলতে পারবে, ইনফ্রারেড কী তা ব্যাখ্যা করতে পারবে, স্যাটেলাইটের কাজ ব্যাখ্যা করতে পারবে। তো দেখো তারবিহীন যোগাযোগ মাধ্যম। তারবিহীন যোগাযোগ হচ্ছে দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে কোনোরূপ ফিজিক্যাল বা কেবল কানেকশন বা কেবল সংযোগ ছাড়া ডাটা ট্রান্সফার করার পদ্ধতি। তার মানে যে পদ্ধতিতে তারের বাদে ডিভাইসের মাধ্যমে যোগাযোগ স্থাপিত হবে সেটাই হচ্ছে তারবিহীন যোগাযোগ মাধ্যম। তাহলে এই ধরনের মাধ্যম হলো, দেখো এখানে বাতাসের ছবি দেওয়া আছে, তার মানে বায়ু বিষয়টা আছে, ঝড় বা বাতাসের ছবি। তাহলে বায়ুমণ্ডলের মাধ্যমে হতে পারে, তারপরে পানির বিষয়তে হতে পারে, আরও অনেক বিষয় আছে যেখানে যার মাধ্যমে তারবিহীন মাধ্যমে ডাটা ট্রান্সমিশন হয়। তাহলে মহাশূন্যে বায়ুমণ্ডলের উপরে আরও অন্যান্য স্তর আছে যেগুলো উইদাউট তারে যোগাযোগ স্থাপন করা যায়। তাহলে তারবিহীন যোগাযোগ মাধ্যম এই যে মাধ্যমে ভৌত কোনো মাধ্যম ছাড়াই তড়িৎ চৌম্বকীয় সংকেত প্রেরণ করে তাকে সাধারণত ওয়্যারলেস বা তারবিহীন মাধ্যম বলে। তাহলে যে মাধ্যমে ভৌত কোনো মাধ্যম ছাড়াই তড়িৎ চৌম্বকীয় সংকেত প্রেরণ করে তাকে সাধারণত ওয়্যারলেস বা তারবিহীন মাধ্যম বলে। তাহলে এখানে দেখো, তাহলে এতে তড়িৎ শক্তি চৌম্বকীয় শক্তি রূপান্তরিত হয়ে অ্যান্টেনা থেকে বিকিরিত হয়। তাহলে কীভাবে তারবিহীন মাধ্যমে ডাটা ট্রান্সমিট হয়। তাহলে এখন দেখো ছবিতে দেখা যাচ্ছে যে এই সংকেত খোলা জায়গা দিয়ে প্রেরিত হয় এবং এর সংকেত গ্রহণ করতে সক্ষম যন্ত্র যার কাছে থাকবে সে তথ্য গ্রহণ করতে পারবে। তাহলে তারবিহীন মাধ্যমের এই আমরা টাওয়ারটা দেখি যে সংকেত খোলা জায়গা দিয়ে প্রেরিত হয় এবং এরকম সংকেত গ্রহণ করতে সক্ষম যন্ত্র যার কাছে থাকবে সে তথ্যটা গ্রহণ করতে পারবে। এই সংকেতের তরঙ্গের প্রতি সেকেন্ডের স্পন্দন হলো ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সির বিষয়টা ছবি আকারে দেওয়া আছে। এতে অনেক সময় আনগাইডেড মিডিয়াও বলা হয়। তাহলে তার বিহীন মাধ্যম দেখো কিভাবে ছবির মাধ্যমে আমাদের ছবিতে দেখাচ্ছে যে বাস্তবে এইভাবে ফ্রিকোয়েন্সিগুলো, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, বুঝা গেছে? ফ্রিকোয়েন্সি যেটা বোঝায় যে এইভাবে ফ্রিকোয়েন্সিগুলো আপ ডাউন করে করে যায়। এখন দেখো তারবিহীন মাধ্যম তিন ধরনের, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ আর ইনফ্রারেড। তিনটা প্যাটার্ন, আমরা এই তিনটা প্যাটার্ন সম্পর্কে জানবো আজকে। তাহলে রেডিও ওয়েভ দেখো কী জিনিস। তাহলে রেডিও ওয়েভে ডাটা ট্রান্সমিশন হয়, দেখো কিভাবে ট্রান্সমিটার থেকে দেখো ডাটা রিসিভ হচ্ছে অ্যান্টেনার মাধ্যমে। তাহলে 3 কিলোহার্টজ থেকে 300 কিলোহার্টজ রেঞ্জের মধ্যকার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি। তাহলে স্কটল্যান্ডে জন্মগ্রহণ ব্রিটিশ পদার্থবিদ ও গণিত জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল গাণিতিক কাজের মাধ্যমে 1865 সালে রেডিও ওয়েভ সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন।
তাহলে এই যোগাযোগ ব্যবস্থার সংকেত প্রেরণের গতিবেগ প্রায় 24 কিলোবাইট সেকেন্ডে। রেডিও ওয়েভ সর্বদিকে প্রবাহিত হয়, ফলে প্রেরক গ্রাহক অ্যান্টেনাকে কোনো নির্দিষ্ট দিকমুখী করার প্রয়োজন হয় না। তার মানে এখানে টাওয়ারটা সব দিকে থেকে ডাটা গ্রহণ করতে পারে, সব দিকে ডাটা যেতে পারে। এই বিষয়টা ছবিতে দেখানো যাচ্ছে যে রেডিও ওয়েভের কাজটা হলো সব দিকে ডাটা প্রবাহিত হয়, প্রেরক গ্রাহক অ্যান্টেনাকে কোনো নির্দিষ্ট দিকমুখী করার প্রয়োজন হয় না। মানে কি তোমার টাওয়ারটা কোনো নির্দিষ্ট মুখের দিকে ফিরে রাখা লাগে না, এটা সব দিকে ডাটা যেতে পারে, যা 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার এলাকায় বিস্তৃতি লাভ করে। আবার এই কিন্তু ওয়াল ভেদ করেও প্রবেশ করতে পারে। দেখো ছবি দিয়ে বোঝাচ্ছে রেডিও ওয়েভ দেয়াল ভেদ করেও যেতে পারে। তার মানে তোমার একটা রুমের মধ্যে থাকলে আরেক রুমের মধ্যে যেতে পারবে। এতে সুবিধা হয় যে রেডিও বিল্ডিংয়ের ভিতরে বসে শোনা যায়, কিন্তু অসুবিধা প্রয়োজন পড়লে ভিতর বাইরে যোগাযোগ আলাদা করা সম্ভব হবে না। রেডিও ওয়েভ দুই ধরনের হয়ে থাকে, একটা হলো নিয়ন্ত্রিত আর একটা হলো অনিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত রেডিও ওয়েভ সরকার অনুমতি ছাড়া কেউ ব্যবহার করতে পারে না, আর অনিয়ন্ত্রিতটা হলো রেডিও ওয়েভ সরকারের অনুমতি ছাড়া যে কেউ ব্যবহার করতে পারে। তাহলে সেটাই বোঝাচ্ছে, দেখো নিয়ন্ত্রিত বিষয়টা আর অনিয়ন্ত্রিত বিষয়টা রিমোট কন্ট্রোল দিয়ে বোঝাচ্ছে। রেডিও ওয়েভ সংকেত প্রেরণ থেকে গ্রাহক পর্যন্ত কয়েকটি উপায় যায়। দেখো বিষয়গুলো হলো গ্রাউন্ড প্রোপোগেশন দিয়ে যায় একটা, আর একটা হলো স্কাই প্রোপোগেশন, আর একটা হলো লাইন অফ সাইট প্রোপোগেশন। তাহলে রেডিও তিনভাবে কাজ করে, সেই বিষয়টা এখন আমরা চিত্রভিত্তিক দেখব। এটাই দেখো যে প্যাটার্নটা খেয়াল করো, প্রথমে একটা মাটিতে এসে পড়ে তারপর আবার উপরে যাচ্ছে, ট্রান্সমিট থেকে রিসিভারে যেয়ে যাচ্ছে। তাহলে ভূমি থেকে প্রেরণ করা হয়, ভূমি থেকে এবং সংকেত প্রেরণ অ্যান্টেনা থেকে বৃত্তাকারে ভূমির বক্রতা অনুসারে চারিদিকে ছড়িয়ে পড়ে। সংকেত শক্তি যত বেশি তত দূরত্ব তা অতিক্রম করতে পারে। তাহলে এটা হলো গ্রাউন্ড প্রোপোগেশন, বিষয়টাকে এইভাবে কাজ করে। তারপরে দেখো আয়ন স্পেকিয়ার আর একটা বিষয় বোঝাচ্ছে। দেখো আকাশের দিকে প্রেরণ করা হয়, আবার আয়ন স্পিয়ার থেকে বেকার তরঙ্গ প্রতিফলিত হয়ে তা ভূমিতে ফিরে আসে। এভাবে অল্প শক্তি ব্যবহার করে অনেক দূর পর্যন্ত বেতার সংকেত পাঠানো যায়। তাহলে এটা হলো স্কাই প্রোপোগেশন। আর একটা বিষয় আছে, দেখো তৃতীয় বেতার তরঙ্গ দৃষ্টিরেখা লাইন অফ সাইটের মাধ্যমে সোজাসুজি প্রেরণ করা, মানে দুইটা তোমার থাকবে, টাওয়ার সোজাসুজি থাকবে, এ লাইন অফ সাইট প্রোপাগেশন বলা হয়। রেডিও ওয়েভের ব্যবহার দেখো, রেডিওতে অডিও ডেটা বা ভয়েস সম্প্রচারের ক্ষেত্রে, তারপরে আমরা টেলিভিশন বা স্থির ভিডিও চিত্র সম্প্রচারের ক্ষেত্রে, ডিজিটাল টিভি, স্যাটেলাইট রেডিও, ডিজিটাল অডিও ব্রডকাস্টিং প্রভৃতির ক্ষেত্রে ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি পাঠাতে বৈদ্যুতিক চৌম্বক তরঙ্গের নাম হলো কি? মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ একমুখী বা ছোট আকারের কেন্দ্রের অভিমুখে পাঠানো যায়। বিষয়টা দেখো, এখানে দুইটা কিন্তু থাকবে, ডিশ থাকবে মুখোমুখি। এই জন্য প্রেরক এবং গ্রাহক অ্যান্টেনাকে পরস্পর মুখোমুখি করে সাজাতে হবে, তাহলে কিন্তু ডাটা পাবে না। এতে সুবিধা হলো একজোড়া গ্রাহক প্রেরক অ্যান্টেনা অন্য কোনো অ্যান্টেনার সাথে সংঘর্ষ না ঘটে তথ্য আদান প্রদান করতে পারে। তাহলে এই ফ্রিকোয়েন্সি তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট হওয়ার এর নাম দেওয়া হয়েছে মাইক্রোওয়েভ। এর ফ্রিকোয়েন্সি রেডিও ফ্রিকোয়েন্সি থেকে অনেক বেশি, এটা একটা সুবিধা। আর পারফরমেন্স এবং গতি বানানো অনেক বেশি। এবার দেখো মাইক্রোওয়েভের যোগাযোগ প্রধান অসুবিধা হচ্ছে, এটা তোমার ট্রান্সমিট এবং রিসিভারের মধ্যে কোনো বাধা থাকতে পারবে না, কারণ এইরূপ সংকেত বিল্ডিং বা কোনো বাধা ভেদ করতে পারে না। এইটা হচ্ছে মাইক্রোওয়েভের পাঠানোর জন্য প্রেরক প্রাগত দৃষ্টিরেখার মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু হবে না। মানুষ দেখে দৃষ্টিরেখাও না করে চোখে দেখার মধ্যে থাকতে হবে, দুইটাই। তাহলে মাইক্রোওয়েভের ব্যবহার দেখি আমরা দূরবর্তী স্থানের সাথে যোগাযোগের ক্ষেত্রে। দেখো কিভাবে
মাইক্রোওয়েভটা কাজ করে কীভাবে দেখো, রাডারের সাহায্যে কিন্তু প্লেনের সাথে যোগাযোগ হয়। তো দূরবর্তী স্থানের সাথে যোগাযোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় রাডার। রাডারের মাধ্যমে দূরবর্তী কোনো বস্তুর অবস্থার ধরন, অবস্থান এবং গতি শনাক্ত পর্যবেক্ষণ করা যায়। এটা বিমানবন্দরে খুব বেশি ব্যবহার করা হয় মাইক্রোওয়েভ। অটোমেটিক গ্যারেজ ডোর ওপেনার ক্ষেত্রে ব্যবহার করা হয়, মাইক্রোওভেনে ব্যবহার করা হয় খাবার গরম করার জন্য। যানবাহন কিংবা নৌযান চলাচলের গতিবিধি, এদের অবস্থান, যাত্রাপথ প্রভৃতি নির্ণয়ে এটা ব্যবহার করা হয়। তারপরে বিমানের ক্ষেত্রে অবস্থান, কানেক্টিং ফ্লাইট, ট্রাফিক কন্ট্রোল প্রভৃতি বিমানের ক্ষেত্রে এই মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। তাহলে মাইক্রোওয়েভের কাজটা কীভাবে হয় সেই বিষয়টা একটু দেখো। এটা মাইক্রোওয়েভ দুই ধরনের, একটা হলো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, আর একটা হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তাহলে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা দেখো, ছবি দিয়ে বোঝাচ্ছে যে এই ধরনের প্রযুক্তি ভূপৃষ্ঠ ট্রান্সমিটার এবং রিসিভারে বসানো থাকে, ভূপৃষ্ঠেই থাকে। এটা টেরেস্ট্রিয়াল বলা হয়। এটা ট্রান্সমিটার রিসিভার দৃষ্টিরেখারও যোগাযোগ করে। কোনো বাধা না থাকলে 1 থেকে 50 মাইল পর্যন্ত ডাটা চলাচল করতে পারে। তাহলে এটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের কাজ। বা মাইক্রোওয়েভের প্রকারভেদ দেখো, স্যাটেলাইট মাইক্রোওয়েভটা দেখো কিভাবে আমাদের স্যাটেলাইট থেকে ডাটা, স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে দেখো ঘুরে ঘুরে কিন্তু ডাটা পাঠায়। এভাবে স্যাটেলাইট উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। পৃথিবীর মধ্যাকর্ষণ বলের কারণে এটা ঘুরে, তাই এটাকে মহাকাশে রাখার জন্য কোনো প্রকার জ্বালানি বা শক্তি খরচ করতে হয় না। এবং কারণ স্যাটেলাইটের মাইক্রোওয়েভ ইলেকট্রনিক সার্কিটগুলো চালানোর জন্য সোলার পাওয়ার ব্যবহার করা হয়। দেখো স্যাটেলাইট মাইক্রোওয়েভের ছবিগুলো আমরা ছবির মাধ্যমে বুঝতে পারছি যে এইগুলো হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভের কাজ। পৃথিবী তার অক্ষে 24 ঘন্টায় ঘুরে আসে। স্যাটেলাইটকেও যদি ঠিক 24 ঘন্টা একবার ঘুরে, তাহলে পৃথিবী থেকে মনে হবে যে সেটা বুঝি আকাশের কোনো এক জায়গায় স্থির হয়ে আছে। এরকম ঘুরতে থাকে, কিন্তু ঘুরতে ঘুরতে মনে হবে যেন কোনো জায়গায় সে স্থির হয়ে আছে। এই ধরনের স্যাটেলাইটকে বলে জিও স্টেশনারি স্যাটেলাইট। যে কোনো উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইট রাখা যায় না। এর আবার একটা ছবি দিয়ে বোঝানো হচ্ছে বিষয়টা। এটা রাখার জন্য 36,000 কিলোমিটার উপরে একটা নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়। তাহলে যে কোনো জায়গায় তুমি স্যাটেলাইট স্থাপন করতে পারবে না। স্যাটেলাইট স্থাপন করতে গেলে 36,000 কিলোমিটার উপরে একটি নির্দিষ্ট কক্ষপথে রাখতে হবে। স্যাটেলাইট মাইক্রোওয়েভের যোগাযোগ প্রক্রিয়া দেখো কীভাবে যোগাযোগ প্রক্রিয়াটা হয়। স্যাটেলাইট যাচ্ছে, আবার স্যাটেলাইট পাঠাচ্ছে, এইভাবে কিন্তু স্যাটেলাইট থেকে ডাটা আসে। স্যাটেলাইট কমিউনিকেশন কীভাবে হয় দেখো, সেটা দেখাচ্ছে আমাদের ছবির মাধ্যমে, আমরা বুঝতে পারছি। এখন আমরা একটা ভিডিও দেখব। দেখো ভিডিওটা চললো না। 18শো শতাব্দী থেকে আরেকটা বিষয় আছে, ইনফ্রারেড। উইলিয়াম হার্শেল ইনফ্রারেড তরঙ্গ আবিষ্কার করেন। তাহলে ইনফ্রারেড হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার ফ্রিকোয়েন্সি 300 গিগাহার্জ থেকে 400 গিগাহার্জ। এটা সাধারণত আমরা রিমোট কন্ট্রোলে ব্যবহার করতে থাকি বাসায়। নিকটবর্তী ডিভাইসে ডাটা কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। এই প্রযুক্তির সিগন্যাল ট্রান্সমিট করার জন্য ইনফ্রারেড মানের ব্যবহার করা হয়। দেখো এরকম আমরা দেখি বাসায় রিমোট কন্ট্রোলে থাকে, কিন্তু এটা এলইডিতে থাকে, এলইডিতে ব্যবহার করা হয়। তা রিসিভার প্রান্তে প্রায়োরিটি সিগন্যাল গ্রহণ করতে পারে।
মাঝে 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 কোনো বাধা না থাকলে এই ধরনের ট্রান্সমিটার সিগন্যাল সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত যেতে পারে। অসুবিধা হচ্ছে এটি ঘরের দেয়াল বা শক্তি কোনো বাধা ভেদ করতে পারে না, যে রিমোট কন্ট্রোলে যেটা বিষয়টা আসে দেখো। এছাড়া ইনফ্রারেড সিগন্যাল উজ্জ্বল আলোর উৎস সংস্পর্শে এলে অস্তিত্ব লোপ পায়। তাহলে আমরা সাধারণত রিমোট কন্ট্রোল সিস্টেম এই মাধ্যম ব্যবহার করি আমরা। তাহলে থ্যাংক ইউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। তাহলে আজকে আমি মামুন সাহা তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।